আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আজ আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প বাসুকি বসুন্ধরা। অসাধারণ একটি গল্প, শুনতে থাকুন আজকের গল্প বাসুকি বসুন্ধরা। গল্প শুরুর আগে আমার দু একটি কথা খুব সংক্ষেপে বলে নিচ্ছি। এই চ্যানেলে যারা আমার গল্প পাঠটি শুনছেন তাদের কাছে অনুরোধ, যদি আমার পাঠ এবং পরিবেশনা আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে নিয়মিত নতুন নতুন গল্প শুনতে থাকুন। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, শুরু করছি আজকের গল্প বাসুকি বসুন্ধরা। নাম জানতো না ওরা, তাই নাম একটা তৈরি করে নিয়েছিল, মধুমাতা। কেউ বা অপভ্রংশ করে বলতো বৌমা। অবশ্য অন্তরঙ্গ আলোচনায় আলাপে উল্লেখে তন্ময় হয়ে যেত সবাই, কখনো বা উচ্ছ্বসিত। এমন মিঠে সৌন্দর্য, মোহ জড়ানো হাসি, নীলার চা পড়ল। অসংখ্য চলন, দেহ আর দেহবাস সমান ছিমছাম। আভিধানিক অর্থে সত্যিকারের তন্নি। ফিতে পাড়ের খুদে ঘুমটা থাকে কি থাকে না, চকিত চাঞ্চল্যে তখনই খসে পড়ে, তখনই টেনে দেয়। ট্রামডিপোর সামনেই একটা স্টপ, কৃষ্ণচূড়ার ছায়ায় ভেজা টালির ছাউনি, গুমটি ঘর, নানান মানুষ, নানান শাড়ি জ্যাকেটের মতো কত নামে। আসে যায়, থমকে থামে, কেউ ছোটাছুটি করে, কারণ হয়তো প্রতীক্ষার পদচারণা। কত লোক আসে, কত লোক যায়, তবু চোখে পড়ে না। সকালে 9:35 এসে দাঁড়ায়ও, প্রতিদিনের মতো। আর সংযত সমস্বরে ওরা বলে ওঠে, বধূমাতা, বধূমাতা। চঞ্চল হয়ে উঠি, চোখ বাড়াই, ওকে দেখবার জন্যে উদ্গ্রীব হয়ে উঠি আমিও। গুমটি ঘরের সামনে ট্রাম লাইন আর পিচের রাস্তা পার হয়ে একটা চায়ের দোকান। গুমটি ঘরের মুখোমুখি বসে ওরা এই দোকানটায়। আড্ডা, তর্ক, মীমাংসা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। ফুটপাথের পথচারী আর অপেক্ষমানা ট্রামযাত্রিনীদের সম্বন্ধে 2-4টে টিকা টিপ্পনী, হাসাহাসি, রসিকতা নিজেদের মধ্যেই। লঘু দৃষ্টি ছুঁড়ে দেয় সকলের দিকেই। সিনেমার ছবির মতো প্রতি মুহূর্তে মিলিয়ে যায়, মুছে যায় মন থেকে। সমস্ত দিনের মধ্যে শুধু একটি আনন্দঘন মুহূর্ত, 9:35। এ ছবি মোছে না, এ ছাপ স্পষ্ট। এতদিন শুনেই আসছি ওদের কাছে, ওদের উদ্ভ্রান্ত বর্ণনায় বধূমাতার ছবি এঁকে নিয়েছিলাম নিজের মনে। এতদিনে সুযোগ ঘটল, দেখলাম চোখ চেয়ে, নিজের চোখে দেখলাম। না, মুখটা তখনও দেখতে পাইনি। ছোটোখাটো হালকা চেহারা, সাদা ধপধপে শাড়ির প্রান্তে ইঞ্চিখানেক চওড়া রূপালি পাড়, মেলবেটের মতো পালিশ করা। মা কাঁধ থেকে দুলছে একটা গাঢ় নীল রঙের চামড়ার ব্যাগ, মা হাতে ঝুলছে পাট করা আসমানি রঙের ওয়াটারপ্রুফ। ফিকে নীল, গাঢ় নীল, ছোঁয়া লেগে রূপালি পাড়েও কেমন একটা নীলাভা। চোখের তাড়াতেও হয়তো দেখা যেত, কিন্তু মুখ দেখিনি তখনও, চোখ দেখতে পাইনি। খুটখাট করে হালকা পায়ে এগিয়ে এলো। গ্রিসিয়ান মূর্তির পায়ে যেমন দেখা যায় তেমনই লাল সবুজ সাদার রং মেশানো স্ট্র্যাপ বাঁধা স্যান্ডেল ওর পায়ে। একটু খাপ ছাড়া, একটু বেশি উজ্জ্বল, হয়তো চোখকে পায়ে নোয়াবার জন্যে, কে জানে। কিন্তু প্রয়োজন হয়তো ছিল না, এমনি শ্রদ্ধায় নুয়ে পড়ে। সহেলি, কি ভাষায় কথা বলছিস? ওরা প্রশ্ন করে। অভিভূত ভাবটা কেটে যায়।
টালির ছাউনির নিচে এসে দাঁড়িয়েছিল ও, ট্রামের অপেক্ষায়। মুখোমুখি দেখতে পেয়েছিলাম ওকে স্পষ্ট চোখে, আর সঙ্গে সঙ্গেই নিজেরই অজান্তে মুখ থেকে অস্ফুটে বেরিয়ে পড়েছিল একটি শব্দ, সহেলি। ওকে এইভাবে দেখবো এতদিন পরে ভাবতেই পারিনি। চেয়ার ছেড়ে দ্রুত পায়ে এগিয়ে গেলাম। একটু সন্দেহ, ভুল হয়নি তো? না, এই মুখ ভুল হবার নয়, ভুলবার নয়। ওর চোখ তখন অনেক দূরে, ট্রামলাইনের সমতলে মিশে আছে বুঝি। ট্রামের আভাস পাওয়া যায় কিনা খুঁজছে। সামনে এসে দাঁড়ালাম, ডাকলাম, অনুরাধা। চমকে চোখ ফেরালো, বিস্মিত হলো। হয়তো চিনতে পারেনি প্রথম দৃষ্টিতে। পরক্ষণেই পাহাড় ভাঙা ঝর্ণার মতো উচ্ছল আর সহজ হাসি। চকচক করে উঠল ওর চোখের তারা। অনুভব করলাম আমার দু কাঁধের উপর দুটি নরম হাতের ঝাঁকুনি। তুমি চন্দনদা, চন্দনদা তুমি! ওয়াটারপ্রুফটা ওর হাত থেকে খসে পড়েছিল। কুড়িয়ে তুলে দিলাম ওর হাতে। তাকিয়ে দেখলাম ভালো করে। খুশিতে ওর মুখ সহাস, চোখ সজল। তরল হীরের মতো দুটো বিন্দু ফুটে উঠল ওর চোখে। বললাম, খুব রোগা হয়ে গেছিস? তাই বুঝি? খুব বিচ্ছিরি দেখতে হয়েছি না? সপ্রতিভ হবার চেষ্টা করলে। বললাম, না, রোগা হয়েছিস কিন্তু অনেক সুন্দরও। ঠোঁট টিপে লাজুক হাসি হাসলেও। তবু যেন বিশ্বাস করলেন না। জিজ্ঞেস করলে, সত্যি? ঘাড় কাত করে জবাব দিলাম। বললাম, তারপর কি খবর তোদের? আঙুলে আঙুল জড়ালেও। উফ, কতদিন পরে দেখা বলো তো। কি খবর বলবো? কোনো খবরই তো জানো না। বললাম, কাজের তাড়া আছে বুঝি? থাক তবে, পরে শুনবো। অনুরাধা বাধা দিল, মরুক গে কাজ, চলো না, অনেক অনেক কথা আছে। তোমার খবরও তো কিছু জানি না চাই। কি করছো? চাকরি বাকরি? বিয়ে করেছ? চলো, কোথায় যাই বলো তো? কোথাও বসি গে চলো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলা যায়? কোথায় যাওয়া যায় ভাবলাম, খুঁজে পেলাম না। ওই হদিস দিলে শেষকালে। বললে, এই শোনো না, পার্কের ওই বেঞ্চটা খালি আছে। আমার সম্মতির জন্য অপেক্ষা করলে না, পা বাড়ালে পার্কের দিকে। পাশে পাশে আমিও এলাম, এসে বসলাম বেঞ্চটায়। মশাতিটা ধূপ করে ফেললে এক পাশে, কাঁধের ব্যাগটাও খুলে রাখলে কোলের উপর। চোখে চোখ রেখে বললে, তারপর তোমার কথা আগে শুনি। শোনাবার কথা শোনালাম। কাদা মাখা কয়েকটা ছেলে ফুটবল খেলছে, সেদিকে উদাস চোখ মেলে তাকিয়ে রইল। শুনল আমার সব কথা। একটু আগে বৃষ্টি হয়ে গেছে, ঘাসগুলো ভিজে ভিজে। শিরীষ গাছটা থেকে টুপটুপ করে মোটা জলের ফোঁটা ঝরে পড়ছে। ফিকে হলুদ রোদের আভাস দেখা দিল আকাশে। আরও সুন্দর দেখালো অনুরাধাকে। তন্ময় হয়ে তাকিয়ে রইলাম ওর সুডোল হাত দুটোর দিকে, সরু সরু লম্বা আঙুলগুলোর দিকে। একটু যেন বিচলিত, একটু বা চঞ্চল মনে হলো। হঠাৎ প্রশ্ন করলে আবার, তবু বিয়ে করলে না কেন? হাসলাম। এই বাজার আর এই রোজগারে দুঃখ কষ্ট তো আছেই, তা বলে সরে পালাবে? তুমিও শেষে এই কথা বলবে জননদা? উত্তর দিতে পারলাম না। কি উত্তর দেব? বললাম, তোর খবর বল। কিছুই তো বলি না। খবর? খিলখিল করে হেসে উঠল অনুরাধা। খবর নয় চন্দনদা, রীতিমতো উপন্যাস। লিখো না তুমি? আমাকে নিয়ে একটা উপন্যাস লিখতে পারো না? ছেড়ে দিয়েছ বুঝি? বললাম,
আগে তো শুনি, বলতে শুরু করলেও। উপন্যাসী, রীতিমতো একটা কাহিনী। কে জানতো আবার মনে পড়বে, আবার দেখা হবে অনুরাধার সঙ্গে, সহেলির সঙ্গে। কংসাবতীর পাড়ে মিঠো ময়নার গাংশালিকের বাসা, তার পাশেই নতুন জায়গা উপনিবাস। আরও দূরে মাইল 5 ব্যবধানে তখন গড়ে উঠেছে নতুন শহর, রেল কলোনির উপনিবেশ। আর সেই দূর শহরের জল যোগাবার জন্যে এই স্টেশন, সপ্তকূপ ওয়াটার ওয়ার্কস। খান 7-8 কোয়ার্টার, টালির ছাদ, 1 ইটের দেওয়াল, সঙ্গে বাঁশের বাতা দিয়ে ঘেরা ছোট ছোটকো বাগান, কলার ঝোপ আর কুমড়োর ফুল এটা ওটা। পাশাপাশি থাকতাম আমরা। কতই বা বয়স তখন, 12-13 বছরও নয়। দেখা তো আরও ছোট। বেটেখাটো চেহারা ছিল আমার, তার উপর করমচার মতো কচি মুখ। শুনেছি তো নিশ্চয়ই অনেকের কাছেই। তাছাড়া আয়নাতেও দেখতে পেতাম। না, শুধু তাই নয়, লাজুকও ছিলাম একটু বেশি বেশি। বন্ধু ছিল শুধু অনুরাধা। ভালো লাগতো অনুরাধাকেই, মিশতাম ওরই সঙ্গে। আধো আধো আদুরে কথা। চন্দনদা, চন্দনদা। চন্দন বেরোতো না ওর মুখ দিয়ে, অথচ বয়সে ছিল প্রায় সমবয়সী। ভোর হয়তো তখনও হয়নি। আবছা আবছা অন্ধকার জমে রয়েছে গাছের পাতায়, ঘাসের ডগায়। কাজ ঝোপে আর সরবনে হয়তো ফিকে রূপালি আলোর চমক দেখা দিয়েছে। অমনি দরজায় কড়া নাড়ার শব্দ। ঝাপড়ির ফাঁকে মুখ রেখে, জনন্দা, ও জনন্দা। বিহারি চাকর ছিল মঙ্গল, সেই ডেকে তুলতো আমাকে। খোকা বাবু, এই খোকা বাবু, সহেলি বুলা রাহি। মঙ্গল চেঁচিয়ে বলতো। জিজ্ঞেস করতাম, সহেলি আবার কে? সহেলি বলিস কেন? ও তো অনুরাধা। মঙ্গল হাসত, বোঝাবার চেষ্টা করত সহেলি শব্দের অর্থ। বুঝতাম না। দিদিকে একদিন জিজ্ঞেস করেছিলাম। খুব ভালো হিন্দি জানতো দিদি। বললে, সহেলি জানিস না? সহেলি মানে সই। অনুরাধা তো হেসে লুটোপুটি। ও মা, ছেলেতে মেয়েতে আবার সই হয় নাকি? সই তো মেয়েতে মেয়েতে হয়। না বাপু না, তার চেয়ে মাস্টারমশাই বলবো আমি তোমাকে। কি সুন্দর অঙ্ক বুঝিয়ে দেয় জনন্দা। ছেঁড়া ময়লা, ছোপ ছোপ কালি লাগানো খাতাটা বের করে মাদুরের উপর বসো। শুরু হতো পড়াশুনোর ভান। তারপর আর চোখে তাকাতে তাকাতে এক ফাঁকে শুরুত করে দুজনে বেরিয়ে পড়তাম, ঘুড়িলাটাই হাতে নিয়ে। এমনি করেই চলছিল জনবিরল আধা শহুরে জীবন। বয়স যে বেড়েছে টের পাইনি। হঠাৎ একদিন বাড়তি বয়সের একজনকে দেখলাম। ছেলের নাম নয়নমণি। হু হু করে হেসেছিলাম দুজনেই। আর কি চেহারা চিরি, প্যাকাটির মতো লম্বা রোগা। শুধু কালো নয়, জমকালো। অনুরাধা হেসে বলেছিল, হুম, জমকালো, জমের মতো কালো। খিলখিল করে হেসে লুটিয়ে পড়তো নয়নমণির কথা উঠলেই। নতুন ওভারসিয়ার বদলি হয়ে এসেছেন, তাঁরই ছেলে নয়নমণি। বীরবাপটি খুঁজতে বেরিয়েছি সেদিন। বর্ষাকালে ঘাসের মধ্যে ঘুরে বেড়ায়, ভেলভেটের মতো নরম আর লাল পোকা। শিশিতে সিঁদুর আর ঘাস রেখে তার ভিতর ভরে রাখতাম। কখনো সখনো হাতের পাতায় নিয়ে মন্ত্র আওড়াতাম। এমনিতে কুঁকড়ে পড়ে থাকে, আর ছড়া কাটা শেষ না হতে সুরসুর করে চলতে শুরু করে। এই সিঁদুর মকমলের বীর ভাবটি খুঁজতে বেরিয়েছি দুজনে। পোটার কুলি, অর্থাৎ কুলি খালাসিদের লাইনবন্দি নোংরা খুপড়ির শাড়ি পার হয়ে এসে পড়লাম টুকরো এক ফালি ধেনো জমির উপরে। মাঠে মাঠে কাটা ধানের গেঁড়ো, পায়ে লাগে পথ চলতে। আঁকা বাঁকা আল ধরে চলতে গেলেও পা পিছলে পড়ে ভিজে মাটির কাদায়। রেল লাইনের পাশে পাশে বিছানো আছে দুর্বা ঘাসে সবুজ গালিচা। অনুরাধার নির্দেশে
সেই পথই ধরতে হলো। অনেক ঘোরাঘুরির পর ব্যর্থ মনে আর ক্লান্ত পায় ফিরছি তখন। ঘড়ির কাঁটায় রাত বেজে গেল, তবু অন্ধকার তেমন ঘন হলো না। হয়তো মৌন নিশীথ মাটিতে মুখ লুকিয়ে রইল, শরমে সম্ভ্রমে। মিষ্টি মিষ্টি জ্যোৎস্না, গাছ আর পাতায় ভাঙা ভাঙা ছায়া, দূরের অন্ধকারে স্টেশন ঘর আর ওয়াটার ওয়ার্কসের খুচরো আলোর জোনাকি। দ্রুত পায়ে ফিরছিলাম। দুজনেই থমকে দাঁড়ালাম। কে যেন বাঁশি বাজাচ্ছে, মন উজাড় করা কাঁপা সুর, করুণ কান্নার রেশ যেন। বোবা বাঁশির মুখে এত স্পষ্ট কাকলি শুনিনি, পাইনি মন ছোঁয়া এই গানের আবেশ। রেল লাইনের তলা দিয়ে গেছে একটা ক্যানেলের নালা, পুলের পাশেই সিমেন্ট বাঁধানো কালভার্ট, আর তার উপর বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে সিলুট শরীর একটি পুরুষ, নয়নমণি। বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি তখন। অনুরাধা তখনও অবধি একটাও কথা বলেনি। বললাম, কি রে, কথা বলছিস না যে? খিলখিল করে হেসে উঠল। কালো মানিক বেশ বাজায়। কালো মানিক বেশ বাঁশি বাজায় কিন্তু, না চন্দনদা? ওর হাসিতে বিদ্রুপ ছিল, প্রশংসা নয়। তবু ভালো লাগলো না। এ যেন আমার অধিকারের উপর অন্য কারোর অকারণ হস্তক্ষেপ। মনে মনে চটে গেলাম নয়নমণির উপরে। নয়নমণি আর অনুরাধার মাঝে যত উঁচু আর যত বড় সম্ভব পাঁচিল গাঁথলাম, কিন্তু ফল হলো না। লুকিয়ে লুকিয়ে নয়নমণির গান শুনতে যেত ও, বাঁশি শিখতে। ওর মা আপত্তি করতেন, মেয়ে ছেলের আবার বাঁশি বাজানো কি। আমিও নিষেধ করতাম, শুনতো না। তবু রোজ এসে বলতো নয়নমণির কথা। কালো মানিক যখন মাথা দুলিয়ে দুলিয়ে গান গায় চন্দনদা, হেসে লুটিয়ে পড়ত। আমার সামনে একদিন সরল সহজ মেয়েটির মতো বোকা বোকা চোখে বললে, নয়নদা, তুমি বুঝি আলকাতরার কারখানায় কাজ করতে? বেচারির কালো মুখখানা আরও কালো হয়ে গেল, অথচ এতটুকু দয়া দেখালে না অনু। ওর সামনে এসে লুটোপুটি খেল। এমনই ভাবে চলছিল দিন, বছর কাটছিল। কলকাতায় এলাম কলেজে পড়তে। দেখা সাক্ষাৎ বন্ধ হলো, তবু চিঠিপত্র লিখতাম মাঝে মাঝে, কবিতা লিখতাম, খেয়ে পাঠাতাম ওকে। গান জানি না, বাঁশি বাজাতে পারি না, তবু আরেকটা গুণ তো আছে আমার। অনুরাধাও লিখত চিঠি, যার একখানাও যদি নয়নমণি পড়তো তো আত্মহত্যা করতো সে। তবু ঈর্ষা দূর হতো না মন থেকে। হঠাৎ আমাদের পত্রালাপে জ্যোতি পড়ল। খবর শুনলাম অনুরাধাকে পাওয়া যাচ্ছে না। কলেজের ছুটিতে ফিরে গেলাম, শুনলাম আর একজনকেও পাওয়া যাচ্ছে না, নয়নমণিকে। শেষকালে কালো মানিকের সঙ্গে পালাবো, তুমি বোধহয় ভাবতেই পারোনি না চন্দনদা? খিলখিল করে হেসে উঠল অনুরাধা, যেন কত বড় একটা রসিকতা। কেমন যেন অস্বস্তি বোধ করলাম। সহেলি অনুরাধা, সেদিনের সেই সহজ সারল্য, আজকের এই আনন্দোজ্জ্বল মুখ। এই মুখে যেন কথাগুলো বেখাপ্পা শোনালো। বললাম, এখনো কালো মানিক বলিস নাকি? স্মৃতি সিঁদুরের রেখাটার দিকে চকিত চোখ ফেলে বললাম, স্বামী না তোর? সশব্দে হেসে উঠল। পর মুহূর্তেই বিষণ্ণ ছায়া নামলো ওর চোখে। তখন আর না পালিয়ে উপায় ছিল না, তাই। তাছাড়া কালো। ফিকে হাসি হেসে বললে, তোমার আবার আপত্তি আছে বুঝি?
তার নয়নদা কিন্তু সত্যি বড় বোকা, বড় বেশি ভালোবাসতো আমাকে, বিশ্বাসও করতো। বললাম, পুরুষরা যখন ভালোবাসে তখন বিশ্বাসও করে। নীল চামড়ার ব্যাগটা হাতে নিয়ে নাড়াচাড়া করছিল। জিপ ফাস্টনারটা একবার খুলছিল আর একবার বন্ধ করছিল। হঠাৎ ব্যাগ থেকে একটা ফটো বের করে বললে, কেমন দেখতে বলো তো? একটি সুন্দরকান্তি পুরুষের ছবি। বললাম, সুন্দর নিশ্চয়ই। আমার স্বামী। হাসলো। চট করে একবার চোখ বুলিয়ে নিল আমার বিস্মিত মুখের উপর। বললে, নয়নদার গান আমাকে ভুলিয়েছিল, ভুল পথে নিয়ে গিয়েছিল। কিন্তু কি জানো চনন্দা, তোমার সেই কবিতা লেখা কিংবা নয়নদার গান এসব হলো খ্যাতির জন্যে, নাম করবে 5 জনে। যেমন ধরো, পরীক্ষায় পাশ করা বা ব্যবসাদারি বুদ্ধি থাকা, এসব হলো টাকা রোজগারের জন্যে। তেমনই রূপ বা সৌন্দর্য না থাকলে ভালোবাসা যায় না। বললাম, এসব জ্ঞান কবে থেকে হলো? মুখটা ফ্যাকাশে হলো যেন ওর। আমার কথায় ঠাট্টার সুরটা ধরতে পেরেই হয়তো। খানিক মাথা নিচু করে চুপ করে রইল। তারপর আস্তে আস্তে খুব স্পষ্ট আর শান্ত গলায় বললে, ছেলেটা মারা গেল হাসপাতালে। এদিকে নয়নদার রোজগারও ছিল কম, তাই টাইপ স্কুলে ভর্তি হলাম। এমনিতেই ওকে সাহায্য করতে পারতাম না। টাইপটা শিখে নিয়ে যখন বুঝলাম চাকরি বাকরি একটা চেষ্টা করলেই পাবো, তখন একদিন হঠাৎ উধাও হলাম, একেবারে কলকাতা। চমকে উঠলাম। বলে কি? ও হাসলে। কখনো কিছুতে ভয় পেতে দেখেছো আমাকে? একটা দীর্ঘশ্বাস ফেললাম। ও আবার হেসে উঠল। তারপর অফিসেরই একজন মিস্টার আয়া বিয়ে করতে চাইলেন। রাজি হয়ে গেলাম। ফটো তো দেখলে, কি সুন্দর নয় চেহারাটা? একবার প্রশ্ন করবার ইচ্ছে হলো, নয়নমণির সঙ্গে ওর বিয়ে হয়েছিল কিনা, কিন্তু মুখে এলো না। কেমন বাঁধো বাঁধো ঠেকলো। শুধু বললাম, বাঙালি নন? চেহারা দেখে তো বাঙালি ভেবেছিলাম। লাজুক হাসি হাসলে অনু। আজকাল বেশ বাংলা বলতে পারে, শিখে নিয়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বললাম, সুখেই আছিস তাহলে? সুখে থাকবি তাই চেয়েছিলাম। কথাটা শুনলো না ও, কিংবা শুনতে পেল না। হঠাৎ বললে, একটা কাজ করবে চনন্দা? কি? অনুরাধার চোখ জোড়া যেন চকচক করে উঠল। নয়নদা যাদবপুরে আছে, হাসপাতালে, টিবিতে ভুগছে। যাও না একদিন, দেখা করে এসো। পুরনো লোক দেখলে একটু শান্তি পাবে হয়তো। বিষয় চাপা দিয়ে ঠিকানাটা জেনে নিলাম। যাব একদিন। আমার ঠিকানাটাও রাখো। এক টুকরো কাগজে লিখে দিল। বললে, যে কোনো দিন সন্ধ্যে 7টার পর আসবে তো? সম্মতি জানালাম। ট্রামে উঠতে উঠতে বললে, রোববারেও তো আসতে পারো, যখনও। ঘাড় নেড়ে বললাম, যাব। সত্যি বলতে কি, অনুরাধার ওই কমনীয় রূপ, ওর হাসির নির্মলিন নির্ঝর আমার মনের কোণে নূপুর বাজিয়ে গিয়েছিল সেদিন। কয়েক মুহূর্তের জন্যে হলেও সেই ঘুঙুরের বোল বুলবুলি সুরের মতোই ছন্দময় আর স্পষ্ট। তবু খুশি হতে পারিনি। উপন্যাস বুনতে বলেছিল অনুরাধা ওর জীবনের কাহিনীকে ঘিরে, অথচ আমার মনে হয়েছিল ওর জীবনের বৃত্ত থেকে গড়ে উঠতে পারে শুধু উপন্যাস। অর্থাৎ মনে মনে ক্ষমা করতে পারিনি ওকে। কিন্তু ওর হাসিতে বুঝি মোহ ছিল, চটুল চোখের চাউনিতে কোনো নেশার আমেজ, আর ভোর বিহঙ্গের কণ্ঠ কাকলি ওর গলার স্বরে। তাই সত্যি একদিন গিয়ে হাজির হলাম ওর বাসায়, ঠিকানা খুঁজে খুঁজে। গলিটা কানার নোংরা, একটা ডাস্টবিন বাড়ির সামনে,
পচা ভাত, কলার পাতা, চিংড়ির খোসা, মরা ইঁদুর, ভাঙা হাঁড়ি আর সরা, সব মিলে গলিটাকে নোংরাই করে তোলেনি, কিছুটা বীভৎস। আর বাড়িটা পুরনো, ভাঙা ছাদের জলের ট্যাঙ্ক থেকে জল গড়িয়ে গড়িয়ে দেওয়ালের ইট অবধি হয়ে গেছে। তার ভেতরই এক কোণের দুখানি ঘর, তবু পরিচ্ছন্ন, সাজানো গোছানো। একটা ডেক চেয়ারে শুয়েছিলেন কৃষ্ণকান্ত আয়ার। অনুরাধা আলাপ পরিয়ে দিল। দুটো হাত তুলে নমস্কার করবার চেষ্টা করলেন, পারলেন না। বছর চারেক হলো জীবনের রস হারিয়ে ফেলেছেন। গাঢ় দুঃখের স্বরে বললেন কৃষ্ণকান্ত। দেহের বাঁ দিকটা প্যারালিসিসে পড়ে গেছে। আমার নাম বলে আলাপ করিয়ে দিলে অনু, আমার ছোটবেলাকার বন্ধু। কৃষ্ণকান্ত হাসলেন। আপনার নাম রাধার মুখে আমি শুনিনি কিন্তু কখনো। বছর 8-9, একটি ফুটফুটে সুন্দর মেয়ে আর দুটি ছেলে সামনে এনে হাজির করলো অনুরাধা। বললে, প্রণাম করো, মামা হন। ওরা প্রণাম করলো এক কথায়। কাছে টেনে নিলাম একজনকে, আর কৃষ্ণকান্তের সঙ্গে গল্প করতে করতে লক্ষ্য করলাম অনুরাধাকে। কি চঞ্চল আর কি তৎপর! এই কি ওর স্বাভাবিক রূপ? সত্যি আশ্চর্য হলাম। সাদাসিধে একটা লাল পাড় শাড়ি, আলুথালু চুল, অতি ব্যস্ততায় কপালে ঘাম, কপলে রক্তিমাভা। এক ফাঁকে সে ঘরটা ঝাঁট দিয়ে গেল, ময়লা কাপড় গুছিয়ে রাখলো আলনায়। আবার তখনই ছুটল, যাই উনুনটা ধরলো কিনা দেখি। মেয়ের ফ্রক পাল্টে দিল, চিবুক ধরে চুল আঁচড়ে দিল। ফ্রকটা দেখিয়ে বললে, নিজের হাতে তৈরি করেছি, কেমন হয়েছে বলো তো জনন্দা? আমি কিছু বলবার আগেই জুড়ে দিলে, নিজের হাতে সেলাই কিন্তু, মেশিনে নয়। হানিকুমটা ভালো হয়নি? কোবরেজি তেলটা নিয়ে এসে কৃষ্ণকান্তের হাতে পায়ে মালিশ করতে করতে গল্প শুরু করলে আবার। কৃষ্ণকান্ত অপাঙ্গে হাসলেন। রাধার মতো মেয়ে কিন্তু আপনি একটিও পাবেন না। ইউ হ্যাড মিসড অ্যান আইডিয়াল ওয়াইফ। ছোটবেলাতেই যখন অপরচুনিটি পেয়েছিলেন। অনুরাধার চোখে কপট ভৎসনা। না হেসে পারলাম না। কৃষ্ণকান্ত বললেন, হাসি নয়, পড়ে আছি প্যারালিসিসে, একটা পয়সা রোজগার নেই, অ্যান্ড দ্য হোল বার্ডেন ইজ অন রাধা। বাকিটা শুনলাম অনুরাধার কাছে। বললে, কি আর এমন শক্ত কাজ, চাকরি তো 10টা 5টা, সকালে 1 ঘন্টা একটি মেয়েকে সেলাই শেখাই, রাত্রে 2 ঘন্টা গানের মাস্টারি। তারপর হঠাৎ হেসে উঠে বললে, দোহাই তোমার, গল্প টল্প লিখো কিনা জানি না, লিখলে আর সকলের মতো সেই একই গল্প লিখো না। বিশ্বাস করো, পাপের পথে না গিয়েও কাজ করেও রুগ্ন স্বামীর সেবা করা যায়। সংসার খরচের টাকা, ছেলে মেয়েকে স্কুলে পড়ানো, এসব ভার নেওয়া অসম্ভব নয় মেয়েদের পক্ষে। চলে আসছিলাম, ও আবার ডাকলে, যাবে নাকি একদিন নন্দদাকে দেখতে? ও চনন্দা। বললাম, যাব তো নিশ্চয়ই, তুইও চল না সঙ্গে। ও বিব্রত হয়ে উঠল। না না, ছি, তাই কি চলে? ভালো দেখায় না, উচিত নয়। ইচ্ছে হয়তো সত্যি ছিল না, তবু একদিন গেলাম হাসপাতালে নয়নমণিকে দেখতে। কলার ঝোপ আর জলো নালার পছানি, এর মাঝ দিয়ে গেছে ভাঙাচোরা কাঁচা রাস্তা, আর মোটর বাসে তেমনই ভিড়। তবু গেলাম দেখতে, দেখা করতে। দেখলাম শহরতলির অপরূপ সায়াহ্ন, শান্তি, মহানিমের ছায়া। মাঝে মাঝে জাহাজের মাসুলের মতো দীর্ঘ মসৃণ ইউক্যালিপটাসের সাদা গুঁড়ির পরিচ্ছন্নতা, আড়ালে লুকোনো ছায়ায় ভেজা হাসপাতাল। ঠান্ডা, শান্ত, নিঃশব্দ, বরফের দেশের মতো, বরফের ঘরের মতো। চুপচাপ, ফিসফিস, সূর্যের তেজ নেই, শব্দের তীক্ষ্ণতা নেই। 12 দরজার লম্বা লম্বা ঘর পার হয়ে ওয়ার্ড খুঁজে পেলাম, বেড নম্বর 17।
ঠান্ডা নিঝুম। সমস্ত ঘরখানায় সারি সারি সরু সরু লোহার খাট, ধপধপে ফর্সা চাদরে ঢাকা। দেয়ালের গায়ে বিছানা বালিশের শুভ্রতায়, কর্মচঞ্চল নার্সের বসনভূষণে মহা শান্তির শ্বেতাভা যেন। কেমন এক করুণা কোমল আবহাওয়া সারা ঘরের বাতাসে। শুয়ে শুয়ে পড়ছিল নয়নমণি। নার্স একটা টুল এনে দিল ওর পায়ের কাছে। বসতে বললে আমাকে সহাস অনুরোধে। নয়নমণি বিস্ময়ে চোখ তুলে তাকালে আমার দিকে। বিস্মিত হলো। দোষ কি? দোষ কি ওর? চিনতে না পারারই কথা। সব শুনে ম্লান হাসিতে উজ্জ্বল হবার চেষ্টা করলো। 2-3খানা ঘরের ওপার থেকে কার ভাঙা গলার কাশির শব্দ আসছে, আর নার্সের জুতোর খুটখুট শব্দ। চঞ্চল পায়ে ঘোরাফেরা করছে সারা ঘরময়। আরও কারা যেন অন্য অন্য রোগীদের সঙ্গে দেখা করতে এসেছে। হাতের বইটা বুকের উপর রেখে নয়নমণি বললে, অনেক বড় হয়েছ, মাথাতেও লম্বা হয়েছ। লম্বা হয়েছ অনেকটা, তাই চিনতে পারিনি প্রথমে। বললাম, অনুরাধাও প্রথমে চিনতে পারেনি। ওর কাছেই খবর পেলাম আপনার। খবর পেলাম বলবো না, ওই একরকম জোর করে পাঠালে আমাকে। নয়নমণিকে আমি কোনো দিনই পছন্দ করিনি, কেন জানি না। মন বলতো ও আমার শত্রু। তবু ওর দুঃখ, ওর ব্যথা বেদনার ছোঁয়া পেলাম যেন। এই অসহায় রোগশয্যা, তিলে তিলে ক্ষয়ে যাওয়া, প্রবঞ্চনার গভীর ক্ষত, অনুরাধার ব্যঙ্গ বিদ্রুপ প্রতারণা। হঠাৎ কেমন যেন বড় আপনার জন বলে মনে হলো নয়নমণিকে, বড় অন্তরঙ্গ মনে হলো। ওকে খুশি করবার জন্যেই হয়তো বললাম, অনু প্রায়ই আপনার কথা বলে। বিষণ্ণ হাসি হাসলেও, একটা দিন কয়েক মিনিটের জন্যেও কি ও দেখা দিতে পারে না একবার? বড় দেখতে ইচ্ছে হয়। কত কথা বলবার ছিল। দীর্ঘশ্বাস ফেললে নয়নমণি। আশ্চর্য, একবারও ভাবিনি, এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে অনুরাধা আমাকে আসতে বলেছে বারবার, অথচ নিজে একদিনের জন্যও আসেনি দেখতে বা দেখা দিতে। মনটা বিষিয়ে উঠল অনুরাধার উপরে। মনে হলো নয়নমণির এই অবস্থার জন্যে অনুরাধাই দায়ী, একমাত্র অনুরাধাই দায়ী। তবু বললাম, সকাল বিকেল মাস্টারি করা, দুপুরে চাকরি, তার উপর ঘর সংসার দেখাশোনা, সময় পায় না বেচারি। আবার একবার দীর্ঘশ্বাস ফেললে নয়নমণি। বড় ফ্যাকাশে দেখালো ওর মুখখানা। চোখের তারা দুটো যেন জ্যোতি হারিয়েছে। সিলিংয়ের দিকে চোখ রেখে শুয়ে রইল চুপ করে। তারপর হঠাৎ বলল, বাঁচব না আর বেশি দিন, আর বেঁচে থেকে মিছিমিছি কষ্ট দেওয়া। বুঝলাম না কথাটা, চুপ করে রইলাম। ও আবার বললে, সারাটা জীবন শুধু দুঃখই দিলাম ওকে। জানো ভাই চন্দন, অনুরাধার মতো মেয়ে আর একটাও দেখতে পাবে না। এত ভালো মেয়ে, এত সাহস আর এত ধৈর্য। বিস্ময়ে তাকিয়ে রইলাম ওর মুখের দিকে। নয়নমণি হাসল। কেউ জানলো না, শুনলো না। চন্দন ভাই, তুমি অন্তত জেনে রাখো, অনু সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক উপরেও। প্রথম যেদিন আমার মুখ দিয়ে রক্ত উঠল, সেদিন একটা পয়সা রোজগার নেই আমার। 1 সপ্তাহ পরেই অনুও হলো নিরুদ্দেশ। ভেবেছিলাম রোগের ভয়ে বুঝি পালিয়েছে। সশব্দে হেসে উঠল নয়নমণি। অনুরাধার কথাটা মনে পড়ল। রূপ না থাকলে কি ভালোবাসা যায় চন্দনদা? নয়নমণি আবার বললে, আরও অনেক কিছু ভেবেছিলাম সেদিন, অথচ জানো, আমাকে বাঁচাবার জন্যে চলে এসেছিল ও। চাকরি করে টাকা রোজগার করবার জন্যে, ভালো ডাক্তার দেখিয়ে আমার চিকিৎসা করবার জন্যে। একতাড়া চিঠি বের করলে নয়নমণি বিছানার নিচে থেকে। এই যে,
এই চিঠিটা পড়ো, অনুরাধা লিখেছিল। চিঠিখানার উপরে চোখ বুলিয়ে গেলাম, পড়া হলো না। নয়নমণির কথা শুনবার জন্য সমস্ত মন তখন উদ্গ্রীব। অনেক চেষ্টায় বেড জোগাড় করলে, পেন্ড্রা রোড থেকে আনলে এখানে। এই রাজসিক রোগ, জানো তো কত খরচ। সব খরচ চালিয়ে এসেছে অনুরাধা। গত সপ্তাহেও চিঠি দিয়েছে, আমি ভালো হয়ে গেছি ওনাকে স্বপ্নে দেখেছে। হেসে উঠল নয়নমণি। বোকা মেয়ে, এত সরল বিশ্বাস ওর। আমি আবার ভালো হব, আমি আবার ফিরে যাব। কিন্তু ও আসে না কেন একদিন? একবার কি দেখা করতে পারে না? বললাম, আমি ফিরে গিয়ে বলবো, নিশ্চয় নিয়ে আসবো একদিন। নয়নমণি ম্লান হয়ে গেল হঠাৎ। না না, ও আসবে না, আসবে না ও। বাধা দিলাম না, প্রতিশ্রুতি দিলাম না। হয়তো সত্যি আসবে না অনুরাধা। আরও কিছুক্ষণ কাটালাম, সেই ছোটবেলাকার কত কথা, কত গল্প। এক সময় উঠে এলাম বিদায় নিয়ে, বেরিয়ে এলাম। অনুরাধাকে এসে বললাম, অনেকগুলো প্রশ্ন আছে, জবাব দাও। কেন জানি না, ওকে আর আগের মতো তুই সম্বোধন করতে বাধল। ও হাসল। বলো, কি তোমার প্রশ্ন? নয়নমণিকে তুমি সত্যি ভালোবাসো? তবু একটা দিনের জন্যও কেন দেখা করতে যাওনি? তোমাকে দেখলে ও হয়তো কিছুটা শান্তি পেত, আরাম পেত। অনুরাধা হেসে উঠল। ভালোবাসতাম, ভালোবাসি। খিলখিল করে হেসে উঠল আবার। কালো মানিকের বুঝি তাই ধারণা? রাগ হলো, বিরক্তিও বোধ করলাম। বুঝলাম, উত্তরও দেবে না এই প্রশ্নের। বললাম, আরেকটা প্রশ্ন, কৃষ্ণকান্তকে তুমি বিয়ে করলে কেন? মানে, বিয়ে না করে জীবনটা নষ্ট করলেই বুঝি ভালো হতো? অতিষ্ঠ হয়ে বললাম, একটা কথা বলো, তুমি কাকে ভালোবাসতে? কাকে ভালোবাসো? নয়নমণি নাকি কৃষ্ণকান্ত, নাকি দুজনকেই? আবার খিলখিল করে হেসে উঠল অনুরাধা। যদি বলি তোমাকে? এত রাগেও হাসি পেল। বললাম, তাহলে তো নয়নমণিকে সারিয়ে তোলবার জন্য রক্ত জল করতে না, আর প্যারালিটিক কৃষ্ণকান্তের সংসারেও মায়া থাকতো না তোমার। কোনো উত্তর দিল না অনুরাধা। চকিতে একবার তাকালো আমার মুখের দিকে, পর মুহূর্তেই চলে গেল চা তৈরি করতে। যখন ফিরে এলো, মনে হলো চোখে মুখে যেন জলের ঝাপটা দিয়ে এসেছে ও।